অন্য দিনের তুলনায় আজ ব্যাংকে ভিড় খানিকটা কম, হয়তো সপ্তাহের প্রথম শনিবার বলে। ফার্স্ট আওয়ারে খানিকটা ভিড় থাকলেও 3টের পর থেকে ব্যাংকে তেমন ভিড় না থাকায় মোবাইলে কাগজ পড়ছিলাম। একজন কাস্টমার কাজ মিটিয়ে চলে যাওয়ার সময় ব্যাংকের দরজাটা টান দিয়ে খুলতেই ক্যাঁচ করে একটা আওয়াজ হলো। সেদিকে তাকালেই ব্যাংকের ঘড়ির দিকে চোখ পড়ল। দেখলাম 3:55। তখনই মনে হলো 15 দিন পর কাজের দিদির ছেলে গোপালের পরীক্ষা। ব্যাংক থেকে ফিরে সন্ধ্যের পর প্রতিদিন তাকে পড়াই। গোপাল অঙ্কেতে একটু কাঁচা বলে এখন কদিন অঙ্কের ওপর জোর দিয়েছি। তাই বসে কাগজ পড়ে সময় নষ্ট না করে বরং বাড়ি গিয়ে কাজের দিদি ছেলেটাকে নিয়ে অঙ্ক কষালেই ওর হয়তো ভালো রেজাল্টটা হতে পারে ভেবে সব গুছিয়ে ব্যাংক থেকে যখন বেরোলাম তখন 4:05। চাপাডালির মোড় থেকে একটু হেঁটে স্টেশনে যাওয়ায় একটা রানিং টোটো পেয়ে তাতে উঠে 4:15 নাগাদ বারাসাত স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ালাম 4:25 হাসনাবাদ লোকালটা ধরব বলে। আমার ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয় কি না সেদিকে কান রেখে প্ল্যাটফর্মে দাঁড়ানো মানুষগুলোকে দেখছি আর ভাবছি, এই ক্যানিং বারাসাত লোকালটা বারাসাত থেকে আবার হাসনাবাদ যায় বলে ট্রেনটায় এমনিতে বেশ ভিড় থাকে। তার উপর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা লোকগুলো সবাই যদি ওঠে তাহলে বসার জায়গা পাবো কি? ঠিক তখনই চোখ দুটো আটকে গেল 10 বছর আগের আমার খুব পরিচিত একজনের মুখের চেহারার সাথে হুবহু মিল দেখে। বুকের স্পন্দনটা বেড়ে গেল। সে আমার থেকে 10-15 হাত দূরে সাদা কাপড়ের ওপর সাদা রঙের এয়ার হোস্টেস ব্লাউজ পরে দাঁড়িয়ে আছে। সাধারণত এই রকম জামা কাপড় কোর্টের মহিলা উকিলরা পরেন, আর আমি যাকে চিনতাম তার বাবাও একজন উকিল ছিলেন। দুরু দুরু বুকে সেদিকে আস্তে আস্তে এগিয়ে গিয়ে তার পাশে দাঁড়িয়ে বললাম, আপনি তপতি না? আমার দিকে ফিরে বিস্ময়ের ঘোর কাটিয়ে সে বলল, সুদীপ্ত, তুই এতদিন কোথায় ছিলিস? আমি তখন তপতির দিকে তাকিয়ে মিটি মিটি হাসছি আর ভাবছি, তপতি আগের থেকে একটু ভারী হয়েছে ঠিকই, কিন্তু তাতে আরও সুন্দর লাগছে ওকে। তপতি যেখানে দাঁড়িয়েছিল সেখান থেকে আমার হাত ধরে সরিয়ে এনে 5 নম্বর প্ল্যাটফর্মের পাশে দাঁড় করিয়ে আমাকে গলা জড়িয়ে ধরে বলল, ওহো সুদীপ্ত, তোকে দেখেছি কি ভালো লাগছে। তুই কেমন আছিস? ভালো আছি। ওরে ছাড় ছাড়, লোকে হাঁ করে দেখছে বলে বললাম। তুই দেখছি এখন সেই টিনেজেই রয়ে গেছিস। আমাকে ছেড়ে আমার গা ঘেঁষে দাঁড়িয়ে বাদ দে তো, যারা দেখছে তাদের দেখতে দে। তোর সঙ্গে যে আমার দেখা হবে এটা আমার বিশ্বাস ছিল, কিন্তু এইভাবে এটা কখনো ভাবতে পারিনি বলে তপতি বলল, 11 বছর পর তুই আমাকে চিনলি কী করে? আমি তো আগের থেকে মোটা হয়েছি। কোথায় মোটা হয়েছিস? বরং বলতে পারিস আগে বড্ড রোগা ছিলিস, এখন একদম পারফেক্ট হয়েছিস বলে বললাম। তোর মুখখানা কি কোনোদিনও আমি ভুলতে পারি? আমার জন্য তুই এত কিছু করেছিলিস আর আমি শেষ পর্যন্ত তোর বিশ্বাসের মর্যাদা রাখতে পারিনি বলে তপতির সামনে হাত জোড় করে বললাম, পারলে আমাকে ক্ষমা করে দিস। আসলে তখন আমার পরিবেশ পরিস্থিতি, এমনকি বাড়ির অবস্থাও ভালো ছিল না। নিজে কোনোদিন এই পৃথিবীর বুকে একটা পা রাখার জায়গা পাবো কি না সেটাও জানতাম না। তার মধ্যে তোর মতো একটা মেয়েকে আমার সাথে জড়িয়ে রাখলে তাতে তোরও যেমন ক্ষতি হতো আমার তো হতোই। তপতি আমার হাত দুটো নিচে নামিয়ে দিয়ে বলল, ক্ষমা চাওয়ার মতো কোনো কাজ কিন্তু তুই করিসনি। সেদিন তুই যেটা করেছিলিস সেটা তুই বলেই করতে পেরেছিলিস। তোর জায়গায় অন্য কেউ হলে হয়তো ওই বয়সে ভুলটা করেই ফেলতো বলে তপতি বলল, তবে সেদিন তোর ওপর আমার খুব অভিমান হয়েছিল। এই ভেবেছে আমার লেখা চিঠিটা
তুই আমার বাবার হাতে দিলি কি করে? যদি একান্তই তুই আমাকে ভালো না বাসতিস তাহলে চিঠিটা আমার বাবার হাতে না দিয়ে আমাকেই তো ফেরত দিতে পারতিস। সেটা হয়তো আমি পারতাম। তবে সেদিন তোর বাবার হাতে চিঠিটা দিয়েছিলাম তোর ভবিষ্যতের কথা ভেবে, যাতে তুই আমাকে ভুল বুঝে মন থেকে সরিয়ে দিয়ে নিজের ক্যারিয়ারের ওপর নজর দিতে পারিস বলে বললাম। ভালো তোকে বাসতাম কি না ওই বয়সে তখন বুঝতে না পারলেও তোকে আমার খুব ভালো লাগতো। তোর অনুপস্থিতি আমার চোখ দুটো তোকে খুঁজে বেড়াতো, তাই তোর কোনো ক্ষতি হোক সেটা আমি কখনো চাইনি। তাছাড়া কম বেশি আমার সমস্যার কথা তুই তো সব জানতিস। তাই দিদির বাড়ি পড়ে না থেকেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে আমার মায়ের কাছে নিজেদের বাড়ি বসিরহাটে চলে গিয়ে টিউশনি করে আমি আমার পড়াশোনাটা শেষ করেছিলাম। কেন, দিদির ওখানে তো থাকতিস, তাহলে সেখান থেকে কলেজে ভর্তি হলি না কেন বলে তপতি বলল। এখন তুই কি করছিস? বরাবরই দিদির নিজের অনেক সমস্যা ছিল। চাকরির জন্য জামাইবাবুকে বাইরে থাকতে হতো বলে দিদিকে সব সামলাতে হতো, আর তার ওপর 2 মেয়ে 1 ছেলে নিয়ে দিদি পেরে উঠছিল না। তাই আমি বাধ্য হয়ে মায়ের কাছে চলে গিয়েছিলাম বলে বললাম। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কথা বলার থেকে চল না কোথাও গিয়ে বসি, তোর বসিরহাটের ট্রেন তো ঢুকছে বলে তপতি বলল। বাড়ি যেতে দেরি হলে তোর বউ কিছু বলবে না? বউ থাকলে তো কিছু বলবে, সেদিক দিয়ে আমি নিশ্চিন্ত বলে বললাম। স্কুল লাইফের শেষ 2 বছর তুই তো সবসময় আমাকে আগলে রাখতিস, এটা ওটা কিনে দিতিস, খাওয়াতিস। চল না আজ তোকে কিছু খাওয়াই। ভয় নেই, এখন আমার কাছে টাকা আছে, আমি এখন ব্যাংকে চাকরি করি বলে হেসে বললাম। অবশ্য তোর ছেলেপিলের জন্য বাড়িতে যেতে যদি তাড়া না থাকে। তপতি সে কথার কোনো উত্তর না দিয়ে সামান্য একটু হেসে বলল, চল যাই। ব্রিজে উঠতে উঠতে বললাম, স্বপন, রমা, উত্তম, পিয়ালিদের সঙ্গে তোর কোনো যোগাযোগ আছে? একমাত্র তুই ছাড়া সবার সাথে যোগাযোগ ছিল বা এখনও আছে বলে তপতি বলল। উত্তম আর রমা কলেজে পড়তে পড়তে বিয়ে করেছিল, কিন্তু শেষ পর্যন্ত বিয়েটা টেকেনি। 2 বছর যেতে না যেতেই ওদের ডিভোর্স হয়ে গেছে। সে কি, ওদের তো দুজনের খুব মিল ছিল বলে বললাম। ডিভোর্স হলো কেন? কী জন্য ডিভোর্স হয়েছে সেটা রমা বা উত্তম কখনো বলেনি। তবে রমা এখন একজন প্রমোটারের বউ, আর উত্তমও একজন নার্সকে বিয়ে করে ভালোই আছে। যাক, ভালো থাকলেই ভালো। ওদের ফোন নাম্বারগুলো দিস বলে বললাম। থানার আগে কটা বড় বড় রেস্টুরেন্ট আছে, চল ওই দিকটাই যাই। তাহলে কোর্টের মধ্যে দিয়ে চল বলে তপতি বলল। তোর মা এখন কেমন আছেন? কয়েক সেকেন্ড চুপ করে থেকে বললাম, মা নেই, 4 বছর আগেই মারা গেছেন। হাঁটতে হাঁটতে তপতি আমার দিকে একবার তাকালো, তারপর দৃষ্টি ঘুরিয়ে রাস্তার দিকে তাকিয়ে বলল, তোর দাদা বৌদি আসে? মা বেঁচে থাকতেই মাঝে মধ্যে আসতো, মারা যাবার পর শ্রাদ্ধের কাজকর্ম মিটিয়ে সে যে গেছে আর আসেনি বলে বললাম। বাদ দে ওসব, চল রেস্টুরেন্টে ঢুকি। রেস্টুরেন্টে ঢুকে মেনু কার্ড দেখে বললাম, তুই তোর পছন্দ মতো অর্ডার কর। তপতি বলল, আমার পছন্দ করা খাবার তুই খাবি? একটা সময় তোর পছন্দের খাবারই তো খেতাম বলে বললাম। আগে তোর পছন্দের খাবার বলতে তো মোগলাই, এগরোল আর চাউমিন ছিল, এখনও কি ওগুলো খাস? তপতি হেসে বলল, সত্যি তখনকার দিনগুলো কত সুন্দর ছিল বলে বলল। না, এখন আর ওসব খাই না। বললাম, তাহলে তোর যা ভালো লাগে তাই অর্ডার কর। তপতি 2 বেবিকর্ন চিকেন স্যুপ অর্ডার দিয়ে বলল, তোর মনে আছে উচ্চ মাধ্যমিকের 3 মাস আগে তোর সেই মোগলাই খাওয়াবার ডেটের কথা? মনে আবার থাকবে না? সেদিন তুই 400 টাকা আমার পকেটে গুঁজে দিয়েছিলিস বলেই বন্ধুদের কাছে তোর দয়ার মানটা বেঁচেছিল।
সে কি রে, তুই দয়া বলছিস কেন? আমি তো তোকে ভালোবাসতাম না, মানে তোর ব্যাপারটা সব জানতাম বলে অন্য বন্ধুদের কাছে তোকে খেলো হতে কখনো দেইনি বলে তপতি বলতে লাগলো। ক্রমশ কী হয় দেখুন পরের পর্বে। আজকের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।